হ্যাঁ কলম দাও। জনি করতেছে তো এটা হলো একটা পার্ট, লেডিস গার্মেন্টস এর ফ্রন্ট পার্ট। এটা এটা হলো আমাদের নেক, এটা হলো আর্ম হোল, এটা হলো শোল্ডার এবং এখানে যে এরিয়াটা আছে। তো এটা বডি মেজারমেন্ট যদি আমরা যদি এটা স্ট্রেট ছিল, বডি মেজারমেন্ট যদি এভাবে করি, এদিকে হলো আমাদের এটা সাপেক্ষে এখানে যদি আমরা এটা থেকে রিপ রিপরে এরকম স্বাভাবিকভাবে আমরা উইন্টার সিজনে যে ড্রেসগুলো পরি, তুমি একটু দাঁড়াও, এখানে রিপ থাকে। আর রিপটা এদিকে একটু শ্রিঙ্ক করার জন্য এদিকে যেন ভালোভাবে প্রপারলি এভাবে চেপে থাকে, সেই জন্য আমরা নিচে ব্যবহার করি এটাকে বলা ওয়েল। কি বলে ওয়েল? ওয়েল নট ওয়েল, ওয়েল। সাধারণত ওয়েস্ট বেল্ট করি, এখানে ব্যবহার করি, আর এটা হলো ওয়েস্ট, WELT, ওয়েল্ট। তাহলে এখানে রিপটা থাকে। স্বাভাবিকভাবে আমরা যদি গতানুগতিক সিস্টেমে কাট এন্ড সিউ সিস্টেমে এই গার্মেন্টস তৈরি করতে যাই, তাহলে এটাকে যদি কমনলি আমরা এরকম একটা স্কোয়ার শেপের একটা ফেব্রিক ধরি, তাহলে কাটিং করার পর এখান থেকে নির্দিষ্ট পরিমাণ কাপড় ওয়েস্ট হবে, এখান থেকে ওয়েস্ট হবে, এবং এই জায়গার মধ্যে যে শেপিং আছে বডি, এই শেপিং এর এই জায়গার মধ্যে ওয়েস্ট হবে, এই জায়গার মধ্যে ওয়েস্ট হবে, তাই না? তাহলে এই এরিয়াতে এগুলোতে ওয়েস্ট হবে ফেব্রিক। স্বাভাবিকভাবে আমরা কোনো গার্মেন্টস তৈরি করার ক্ষেত্রে একটা ইফিসিয়েন্সি রিলেটেড কথা চিন্তা করি, যেটাকে বলা হয় মার্কার ইফিসিয়েন্সি। যেমন পপুলার সফটওয়্যার হলো আমাদের কাটিং সফটওয়্যার হলো গার্বার, তারপর আছে লেকটা, লেসিক্স, আরো অনেক ধরনের সফটওয়্যার আছে। তো গার্বার দিয়ে আমরা যখন মার্কার কাটি, তখন মার্কার কাটার পরে এভাবে হয়। কিন্তু এই মেশিনের মধ্যে যদি ন্যারোয়িং এবং ওয়াইডেনিং টেকনিক ইউজ করি, তাহলে ফ্রন্ট পার্ট এখানে যেভাবে আছে ঠিক সেভাবে তৈরি হয়ে বের হবে, যেভাবে আছে ঠিক সেভাবে তৈরি হয়ে বের হবে। তার পাশাপাশি নর্মাল গতানুগতিক কাটিং এ এই যে কাটিং এইজ বা কাটিং এর যে প্রান্ত, সেই জায়গা বরাবর সুতা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে, যার জন্য ওভারলক করার প্রয়োজন হয়। কিন্তু এটা এমন ভাবে টাকিং সিস্টেমে করা থাকবে যার জন্য এই প্যানেলটার দুই পাশ দিয়ে কোনো দিক দিয়ে সুতা খুলবে না, একটা ব্যাপার। এটা আমরা এই মেশিনের মধ্যে তৈরি করতে পারি। এটা হলো ফ্রন্ট পার্ট। আরেকটা পার্ট ব্যাকে ব্যবহার করব, সেটা ব্যাক পার্ট, আর দুই পাশে দুটো স্লিভ। এই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট আলাদা আলাদাভাবে এভাবে শেপিং এর মাধ্যমে তৈরি করার পরে একই নিয়মে স্লিভ তৈরি করে এই চারটা অংশকে, দুইটা স্লিভ, একটা ফ্রন্ট পার্ট, একটা ব্যাক পার্ট, এই চারটা অংশকে একটা বিশেষ ধরনের মেশিনের সহায়তা আমরা সংযুক্ত করি, যেটার নাম হলো ডায়াল লিঙ্কিং। ডায়াল লিঙ্কিং মেশিনটা হলো ওয়ান টাইপস অফ সুইং মেশিন, যেটা স্পেশালি আমরা ইউজ করি রিভেট প্ল্যাট ট্রেডিং মেশিনে এই ধরনের প্যানেলগুলো তৈরি করার পরে প্যানেলগুলোকে সংযুক্ত করার জন্য। আর ডায়াল লিঙ্কিং মেশিন আমাদের লেভেল 4 এ লিফটের আমাদের যে নতুন ল্যাব তৈরি করা হয়েছে, ওই ল্যাবের মধ্যে ডায়াল লিঙ্কিং মেশিন আছে। এটা সুইং মেশিনের মতোই, এখানে এরকম একটা ডায়াল থাকে, ডায়ালের মধ্যে এভাবে কাটা থাকে, কাটার মধ্যে আমরা প্যানেলগুলোকে এভাবে গাঁথি, মেশিন চালার পরে এভাবে সেলাই হয়ে যায়, ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সেলাই করি। তাহলে গতানুগতিক কাট এন্ড সিউ সিস্টেমে 22 স্টেপ কমপ্লিট করা লাগে একটা গার্মেন্টস তৈরি করার জন্য, 22 স্টেপ। আর এখানে অনলি 4 আর 5 স্টেপের মধ্যে দিয়ে একটা কমপ্লিট গার্মেন্টস পাওয়া যায়, যদিও এটা অনেক সময় সাপেক্ষ প্রক্রিয়া। 22 স্টেপ বলতে স্বাভাবিকভাবে আমরা যদি গতানুগতিক সিস্টেমে কোনো গার্মেন্টস তৈরি করি, সেই ক্ষেত্রে প্রাথমিক অবস্থা আমাদের ইয়ার্ন দিয়ে ফেব্রিক তৈরি করা লাগবে, ফেব্রিককে স্কাওয়ারিং ব্লিচিং করা লাগবে, স্কাওয়ারিং ব্লিচিং কম্বাইন্ড প্রসেস করার পরে আমরা ডাইং করি, তারপরে ফিনিশিং করা লাগে, ফিনিশিং করার পরে সেটাকে আবার রিল্যাক্সেশন দরকার হয়, রিল্যাক্সেশন দরকারের পরে সেটাকে আবার আমরা কাটিং ফ্লোরে পাঠানো লাগে, কাটিং ফ্লোরের মধ্যে আবার ফেব্রিক স্প্রেড করা লাগে, স্প্রেড করার পরে সেই ফেব্রিককে অ্যাকর্ডিং টু মার্কার কাটিং করা লাগে, কাটিং করার পরে আবার শর্টিং করা লাগে, আবার বেসিং করা লাগে, বেস করার পরে সুইং ফ্লোরে পাঠানো লাগে, সুইং ফ্লোরে পাঠানোর পরে নির্দিষ্ট পার্ট বাই পার্ট সেলাই করা লাগে, সেলাই করার পরে তারপর গার্মেন্টস হয়। কিন্তু এখানে এতগুলো স্টেপ নাই, জাস্ট ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট স্লিভ তৈরি করবো, তৈরি করার পর ডায়াল লিঙ্কিংয়ে দিব, সেলাই হয়ে কমপ্লিট গার্মেন্টস হয়ে যাবে। ঠিক আছে, বুঝছি সবাই? তাহলে এটা হলো আমাদের ন্যারোইং এন্ড ওয়াইডেনিং এর যে ব্যাপারটা। এই জায়গায় হলো ন্যারো, এই জায়গায় হলো ওয়াইড, এটার সাপেক্ষে এদিকে হলো ন্যারো, এটা হলো ওয়াইড, এটা ন্যারো, এখানে আবার ন্যারো, এদিকে আবার ন্যারো হয়ে এদিকে কন্টিনিউয়াসলি যাচ্ছে। এটাকে যদি খুব সহজভাবে আমরা দেখাই, এটা হলো যেটা তোমাদের স্যার এটা পড়লো এইভাবে এইভাবে,
জাস্ট এইভাবে আমরা দেখাচ্ছি। তাহলে এখানে হলো ন্যারো, এখানে এই পর্যন্ত যাওয়ার সময় ওয়াইড হয়েছে, আবার এদিকে ন্যারো হয়ে এখানে পর্যন্ত হয়েছে। তো এটার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হলো ন্যারো এবং ওয়াইডেনিং দিকে যখন একটা গার্মেন্টস হয় সেটাকে আমরা কম্বাইন করে বলি ফ্যাশনিং। আর ওয়াইডেনিং হলো আমাদের ওয়াইডেনিং হলো আমরা একটা টেকনিক অথবা আমরা একটা প্রসেস যেটার মাধ্যমে আমরা ফেব্রিকের উইথকে বাড়াই। কিসের মাধ্যমে? নাম্বার অফ ওয়ার্কিং নিডেলের সংখ্যা বাড়ানোর মাধ্যমে। তাহলে আমরা যদি ফেব্রিকের উইথ বাড়াতে চাই তাহলে নাম্বার অফ নিডেল বাড়াবো বোথ সাইড থেকে। আর ন্যারোইং হলো তার উল্টো, নাম্বার অফ ওয়ার্কিং নিডেলের সংখ্যা কমানোর মধ্য দিয়ে ফেব্রিকের যে উইথ কমানো হয় সেটাকে বলা হয় ন্যারোইং। ঠিক আছে? আর আরেকটা হলো স্পেশাল টেকনিক যেটাকে বলা হয় ফুললি ফ্যাশন সিমলেস টেকনিক। ফুললি ফ্যাশন সিমলেস টেকনিক। আমরা অনেক গার্মেন্টস দেখতে পাই যে কিন্তু সিম থাকে না, মারামারি করা আমি ভিডিও করি তোর মারামারি। এই যে সিম, এই সিমগুলো থাকে না, এবং সাইড সিম যেটা আছে এগুলো থাকে না। মডার্ন যে ফুললি ফ্যাশন নিটিং মেশিন আছে সেখানে যে গার্মেন্টস গুলো তৈরি হবে সেটার মধ্যে কোনো সিম থাকবে না, সাইড দিয়ে কোনো সিম থাকবে না। নর্মালি কোনো গার্মেন্টস তৈরি করার সময় যদি আমরা সিম ব্যবহার করি তাহলে সিমের মধ্যে যে সিম বিভিন্ন রকমের হয়, সুপার ইম্পোর্টস, লেপার্ড, বাউন্ড, অর্নামেন্টেড, অনেক ধরনের সিম থাকে না। এই সিমগুলো বডি কন্ট্যাক্টে যখন আসে তখন কিন্তু চুলকা ইরিটেট ফিল হয়। কিন্তু মডার্ন যে নিটিং মেশিন গুলো আছে, সীমা শেখের অনেক লেটেস্ট ভার্সন অথবা সিক্সিং অথবা ফ্লাইং টাইগার, আরো অনেক ধরনের ব্র্যান্ড আছে, এগুলোতে যে সিমলেস টেকনিক আছে সেখানে গার্মেন্টস এর মধ্যে কোনো সিম থাকে না। সুইম ওয়্যার গুলো দেখছি না, সুইম ওয়্যার গুলোর মধ্যে কিন্তু সিম থাকে না, কোনো সিম থাকে না। তাহলে এখন আমরা যেটা করব সেটা হলো নরমাল বলো যাই হোক সিম ছাড়া একটা গেঞ্জি আছে এটা সার্কুলার ওটা পুরো সার্কুলার। উৎকৃষ্ট উদাহরণ হলো সক্স। সক্স বানাই সক্সের মধ্যে কোনো সিম নাই। এটাই মাফলারও হয়, মাফলারও সিম হয় না। ঠিক আছে, বুঝছি এটা, দেখছি সবাই। আচ্ছা, এই মুহূর্তে আমরা একটা ফেব্রিক তৈরি করব ন্যারোইং এবং ওয়াইডেনিং এর মাধ্যমে। এই তামজিদের এই তামজিদ করছ না তোরে? ওটা তো সাইড তোমাদের হাতের মধ্যে যে স্যাম্পলটা আছে তৈরি করার জন্য এখানে দেখি। আরে ভাই কি রে, যে স্যাম্পলটা তৈরি করার জন্য ওখানে দেখাচ্ছি সেটাকে ধরে আমরা করি। ওটা করি স্টিমার একবার কালকে 2 কাউন্ট আজকে একটা কি করে দেখছিস আমার এখানে দেখা আছে Big time. WPI এবং CPI, কোর্স পার ইঞ্চ এবং ওয়েলস পার ইঞ্চ 10। এই মেশিন গেজ হলো 7, মেশিন গেজ কত? তার মানে এই মেশিনের প্রত্যেকটা রিডেল আছে 7টা, মেশিনের প্রত্যেকটা রিডেল আছে 7টা। এই মেশিন দ্বারা তৈরি কিন্তু ফেব্রিক যখন আমরা মেশিনটাকে খুলে হাতের মধ্যে রিল্যাক্স অবস্থায় রাখবো তখন প্রত্যেকটা ওয়েলস পাবো 10টা বা তার চেয়ে বেশি। কেন হবে? কারণ এখান থেকে এখানে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড ডিসটেন্স আছে। যখন এটা রিলিজ হয়ে যাবে তখন কিন্তু লেগ ফেব্রিকের বৈশিষ্ট্য হলো ওয়ালস টু ওয়ালস একে অপরের সাইড কন্ট্যাক্টে আসার জন্য একটা প্রবণতা আছে, তাই না? কারণ এটা স্ট্রাকচারটা ওরকম, কারণ কোর্সগুলো আমরা হরিজন্টালে ফিট করি আর কোর্সগুলো একটা নির্দিষ্ট টেনশনে থাকে, যার ফলে রিল্যাক্স হয়ে গেলে কোর্সগুলো কাছাকাছি চলে আসে বা ওয়ালসগুলো কাছাকাছি চলে আসার একটা প্রবণতা কাজ করে, তাই না? একটা ইলাস্টিক প্রপার্টি আছে না, এই জন্য আমাদের এখানে কোর্স হলো ওয়ালস হলো কয়টা? 10টা। ওয়ালস গুলো তৈরি করে কে নিডেল, তাহলে ধরে নিচ্ছে এই মুহূর্তে আমাদের প্রতি নিডেল আছে 10টা করে। আমরা যে ফেব্রিক তৈরি করব সেটার উইথ হলো 10 ইঞ্চি। কত ইঞ্চি? 10 ইঞ্চি দিব না, আমরা 6 ইঞ্চি দিব। কত ইঞ্চি? 6 ইঞ্চি। মানে আমাদের ওয়ালস পার ইঞ্চ মানে প্রতি ইঞ্চিতে ওয়ালস হবে কয়টা? 10টা। তাহলে আমাদের 6 ইঞ্চি ফেব্রিক তৈরি করতে কয়টা নিডেল লাগবে? 60টা নিডেল লাগবে। তাহলে এটা হলো আমাদের মিডল পয়েন্ট 0। এই থেকে গতি গজ 6 গজ। দাঁড়া একটু দাঁড়া, আমি একটু বুঝাই দিচ্ছি। বুঝাই বুঝাতে হবে না কি রে, মানে ব্যাপারটা হলো এরকম, আমার এখানে ওয়েলস পার ইঞ্চ হলো 10, মানে 1 ইঞ্চিতে 10টা ওয়েলস আছে। আমার এখানে মেশিন এই মুহূর্তে ধরে নিচ্ছি মেশিনের প্রতি ইঞ্চি নিডেল 10টা, তাহলে 10 1 ইঞ্চিতে 10টা নিডেল আছে। ফেব্রিক তৈরি হওয়ার পর ফেব্রিকের মধ্যে 10টা ওয়েলস আছে। কিন্তু আমার এখানে যে উইথটা, এই যে নিচে যে রিব যে ওয়েলটা আছে সেটার উইথ হলো, আমি 6 ইঞ্চি উইথ বিশিষ্ট ওয়েট তৈরি করবো, ওখান থেকে শুরু করবো। তাহলে আমার WPI হলো 10, 1 ইঞ্চিতে 10টা, তাহলে 6 ইঞ্চি হলে 60টা নিডেল দিব। এর 0
এদিক থেকে 0 থেকে এদিকে নিব 30টা, আর এখান থেকে এদিকে নিব 30টা। ঠিক আছে, তাহলে এদিকে 30 এবং এদিকে 30 নিয়ে নিলাম, ওকে নিয়ে নিলাম, এবং এর পাশেও বাকিগুলো নামিয়ে দিলাম। বুঝছো এই পর্যন্ত? এগুলো উঠে রাখতে কি না এখানে চলে যাবো এর ক্লাসে করে দিবি। প্রতিদিন আজকে যাবো এটা মাসে একটা ক্লাস করে শেষ। ওকে শেষ হয়েছে। নিয়ে নিলাম। আমাদের প্রথম যে ওয়েলটা তৈরি করবো, রিমের ওয়েলটা তৈরি করবো, সেখানে আমাদের উইথ হলো 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিলাম, 1 ইঞ্চিতে আছে 10টা নিডেল, তাহলে 6 ইঞ্চিতে 60টা নিডেল নিয়ে নিলাম। এটা তৈরি করতে হবে কত ইঞ্চি? 2 ইঞ্চি। কত ইঞ্চি? 2 ইঞ্চি। এটার পুরো থিকনেস না, লেন্থ হবে 2 ইঞ্চি। সিপিআই কোর্স পার ইঞ্চ কত ইঞ্চিতে কয়টা? 10টা। তাহলে 2 ইঞ্চিতে কয়টা লাগবে? 20টা। তাহলে আমার 60টা নিডেল নিয়ে নিলাম। এটা উঁচা কোন না দেখতে হয় না এই যে নিলাম, নেওয়ার পরে দেওয়ার পরে আমি ফার্স্ট কোর্স ফিট করার জন্য এখানে নিয়ে আসলাম। এটা তোর হাতের নিচে দেখতেছি এই যে রেডি। মোবাইল দেখবো না, আমি ওটা দেখবো কি আসবে একটু দূরে সরে সরে দাঁড়ায়, তাহলে দেখতে পারবো সবাই। সৌরভ সিরিয়াস ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই দেখো আমরা ফার্স্ট কোর্স ফিট করলাম। 6 ইঞ্চ বিশিষ্ট উইথ নিয়ে ফার্স্ট কোর্স ফিট করলাম। আর ফার্স্ট কোর্স ফিট করার পরে আমাদের এই যে টেক ডাউন কমটা এখানে সেট করতে হবে। টেক ডাউন কম্বের পুরো ওয়্যারটা খোলার দরকার নাই। এটা হলো টেক ডাউন কম্বের মিডল, এটা হলো মেশিনের যেখান থেকে শুরু করলাম এটা মিডল। তাহলে এটার সাথে ডেড ওয়্যারটা দিয়ে দেই, দিয়ে এটার মধ্যে এটা পড়াই দিচ্ছি মিডলে। মিডলটা বের করার এই যে হাত দিয়ে ধরলে তো বোঝা যায় মিডল। এই যে ওয়্যারটা ওটাই বলছি, ওয়্যারটা ভালো করে বের করে দিই। আমার তো কত কোন লাগতেছে। নিডেল একটু বাইর করে নিন। নিডেল এমন আওয়াজ করে আচ্ছা তাহলে